বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের 27তম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির আমাদের যে সাজেশন আছে সেই সাজেশনের 19 নম্বর প্রশ্ন। তো 19 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি, 19-এর ক যেটা আছে সর্বপ্রথম সেটা দেখি, যে কোন কোন ক্ষেত্রে ফৌজদারি আপিল চলে না এবং আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল আদালতের ক্ষমতা কি। এই যে যে আমাদের গতবারের সাজেশনেও 19-এর কত এটা ছিল, কোন কোন ক্ষেত্রে ফৌজদারি আপিল চলে না, এটা আপনাদের এবারই আসছে। এই যে পরীক্ষা আসছে না, আসছে। আর আপিল নিষ্পত্তি ক্ষেত্রে আপিল আদালতের ক্ষমতা। তো আমরা ক এর উত্তরেই চলে আসি। যদিও আসছে, বাট তারপরেও আমাদের বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের পড়তে হবে। তো সবার আগে আমাদের জিজ্ঞেস করছে যে কোন কোন ক্ষেত্রে ফৌজদারি আপিল চলে না। এখন সরাসরি যদি কোন কোন ক্ষেত্রে ফৌজদারি আপিল চলে না এটাই চলে যান, তাহলে যে বিষয়টা ভালো হয় না। আগে আপিল কি, কোন কোন জায়গায় আপিল সম্পর্কে বলছে, এই জায়গা বলার পরে তারপরে আপনি এখানে চলে আসবেন। ঠিক আছে? তো আপিল কি, আপিলের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধি যদি আপনি তল্লাশি করেন কোথাও নেই, 4 ধারায়ও নেই, আর ওই 400 ধারার পরেও নেই। তাহলে আপিল কি? আপিলের সংজ্ঞা দেওয়া হয়েছে উচ্চ আদালতের সিদ্ধান্তে। আপিল হলো আদালতের, উচ্চ আদালতের এক প্রকারের এখতিয়ার। যখন নিম্ন আদালত কোনো রায় দেয় বা সিদ্ধান্ত দেয়, তখন সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে, আপিল আদালতে আপিল করে। কিসের জন্য? ওই রায় পরিবর্তন বা সংশোধনের জন্য বা বাতিলের জন্য। পরিবর্তন, সংশোধন বা কি বাতিলের জন্য। এইকেই বলে হচ্ছে আপিল। আপিল হচ্ছে এক ধরনের কায়েমি অধিকার। কায়েমি অধিকার কাকে বলে? যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না, সেটাকে বলে কায়েমি অধিকার। আর ঘটনাগত ভুলের ক্ষেত্রে এবং আইনগত ভুলের ক্ষেত্রে বা ঘটনাগত প্রশ্নে বা আইনগত প্রশ্নে আপিল চলতে পারে না। রিভিশন হয় হচ্ছে আইনগত ভুলের ক্ষেত্রে এবং ন্যায় বিচার ব্যাহত হলে। আপিল উচ্চ আদালত করে, রিভিশন উচ্চ আদালত করে, বাট যেখানে সবার আগে অধিকার বলে করা যাবে হলো আপিল। যদি কখনো আপিল না করা যায় তখন করা যাবে, মনে রাখতে হবে। যদি কখনো আপিল না করা যায় সেক্ষেত্রে করতে হবে কি, রিভিশন। বাট সবসময় আগে করতে হবে কি, আপিল। এবং আপিল ঘটনাগত প্রশ্নেও করা যায়, আইনগত প্রশ্নেও করা যায়, কিন্তু রিভিশন করতে হবে শুধুমাত্র আইনগত ভুল, এবং আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হতে হবে, সেই ক্ষেত্রেই কেবল রিভিশন করা যায়। তো একটু যদি পড়ি, যে আপিল একটি কায়েমী অধিকার। ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে। মামলার কোনো পক্ষ আদালতের রায় সংক্ষুব্ধ হলে, সংক্ষুব্ধ দেখছেন, সংক্ষুব্ধ পক্ষ রায় প্রদানকারী আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত উচ্চ আদালতে আপিল করতে পারে। ফৌজদারি কার্যবিধির 419 ধারায় বলা হয়েছে প্রত্যেকটি আপিল, আন্ডারলাইন করবেন, পিটিশন আকারে দায়ের করতে হবে। পিটিশন শব্দটা বললেন, পিটিশন। আপিল দায়ের করতে হবে কি আকারে? পিটিশন। দেখেন, থানায় মামলা করলে সেটাকে বলে এজাহার, পরবর্তীতে এফআইআর হয়। কোর্টে মামলা করলে ওটা বলে নালিশি দরখাস্ত। আর আপিল যেটার মাধ্যমে দায়ের করে সেটাকে বলে পিটিশন। এবং আপিলকারী বা আইনজীবী কর্তৃক স্বাক্ষর করতে হবে। এই সব জিনিস আমরা প্রিলিতে পড়ছি। আপিলের যে পিটিশন, এটা স্বাক্ষর করবে আপিলকারী অথবা তার আইনজীবী। আপিল আবেদনের সাথে যে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে তার নকল দিতে হবে। এটা তো অবশ্যই, আপনি কিসের বিরুদ্ধে আপিলটা করতেছেন তার নকল তো ডেফিনেটলি দিতে হবে। আপিল সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 এর 404 থেকে 431 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। আপিলের যে অধ্যায়টা, এই অধ্যায়টা কত থেকে কত? 404 থেকে 431। সো এখানে একটা বিষয়, আম, আমরা যা যা লিখছি এইগুলা ছাড়াও আপনি প্রথমে এভাবে লিখতে পারেন যে আপিল হচ্ছে এক ধরনের কায়েমী অধিকার। নিম্ন আদালত যখন কোনো সিদ্ধান্ত বা রায় দেয়, ওই সিদ্ধান্ত বা রায়ের বিরুদ্ধে যে সংক্ষুব্ধ হয়, উচ্চ আদালতে ওই সিদ্ধান্ত বা ওই রায় বাতিলের জন্য, সংশোধনের জন্য, পরিবর্তনের জন্য যে আবেদন করে তাকেই কি বলে? আপিল বলে। ফৌজদারি কার্যবিধির এত থেকে এত ধারায় আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা চলে আসি যে যে সকল ক্ষেত্রে আপিল চলে না, মানে আপিল, এবার এই প্রশ্ন এসেছে কোন কোন ক্ষেত্রে আপিল চলে না। ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করবেন, 412 থেকে 414 ধারায়, 412 থেকে 414 ধারায় বলা হয়েছে যে যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না তা নিম্নে আলোচনা করা
হলো। সকল ক্ষেত্রে যে আপিল দায়ের করা যায় বিষয়টা তা না। প্রথমে আমরা চলে আসি 412 ধারা। 412 ধারা দোষ স্বীকারের ক্ষেত্রে। এখানে পড়ার আগে একটু বলে দিই যে কিছুদিন আগেই আমরা পড়ছি গিলটি প্লিড এন্ড কনফেশন। কনফেশন করে তদন্ত পর্যায়ে ম্যাজিস্ট্রেটের কাছে, আর গিলটি প্লিড করে চার্জ গঠনের পরে। চার্জ গঠনের পরে বা চার্জ গঠনের সময় বলা যেতে পারে, মানে চার্জ গঠন করা হয় তখন জিজ্ঞাসা করে আপনি দোষী নাকি নির্দোষ। তখন যদি দোষ স্বীকার করে এটা বলে গিলটি প্লিড। তখন দোষ স্বীকার করলে সাথে সাথে সাজা দিতে পারে, কিন্তু 164-এ যেটা রেকর্ড করে ওখানে দোষ স্বীকার করলে কিন্তু সাথে সাথে সাজা দেওয়া যায় না। তো এই 412 ধারায় যে গিলটি প্লিডের কথাই বলছে যে আসামি যদি দোষ স্বীকার করে কখন, চার্জ গঠনের সময়, তখন আসামির যদি দণ্ড দিয়ে দেয় ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। এই যে দেখেন, আসামি দোষ স্বীকার করলে উক্ত দোষ স্বীকারের উপর ভিত্তি করে আসামিকে দণ্ড দেওয়া হলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। আর এই দোষ স্বীকার কিন্তু 164-এর দোষ স্বীকার না। এই দোষ স্বীকার কি? গিলটি প্লিড। চার্জ গঠনের সময় যে দোষ স্বীকার করে সেই দোষ স্বীকার গিলটি প্লিড, যেটা করে হচ্ছে ওই যে আপনার 243 ম্যাজিস্ট্রেট আদালতে আর 265 উমা, এটা হলো দায়রা আদালতে। তবে উক্ত দণ্ডাদেশের আন্ডারলাইন করেন পরিমাণ বা যৌক্তিকতা বিষয়ে, আন্ডারলাইন করবেন যৌক্তিকতা বিষয়ে আপিল করা যাবে। তাহলে প্রাথমিকভাবে জানলাম যে দোষ স্বীকারের ক্ষেত্রে কি করা যায় না, আপিল করা যায় না। তবে আবার বলে দিছে যে পরিমাণ বা যৌক্তিকতার ক্ষেত্রে আপিল করা যাবে। পরিমাণ বা যৌক্তিকতা। এখন যদি বলেন স্যার পরিমাণ বা যৌক্তিকতা কি, পরিমাণ মনে হলো একটা অপরাধে তার দণ্ড দেওয়ার কথা 200 টাকা, দিয়ে দিছে 300 টাকা। দণ্ড দেওয়ার কথা 1 মাস, দিয়ে দিছে 2 মাস। তাইলে আবার কি করা যাবে? আপিল করা যাবে। ওই যৌক্তিকতা একই, মানে দেওয়ার কথা বিনাশ্রম দিয়ে দিছে সশ্রম। যেমন দোষ স্বীকারের পরে আসামিকে অধিক দণ্ড দিলে দণ্ডের পরিমাণ বা বৈধতা বিষয়ে আপিল করা যেতে পারে। তো এখানে একটা বিচারিক নজির যদি আমরা দেখি, দোষ স্বীকার করলে আসামি দণ্ডিত হতে পারে, কিন্তু উক্ত দোষ স্বীকারের সমর্থনে বিষয় আদি নথিভুক্ত না করলে উক্ত দণ্ডদান সঠিক হয় না। দোষ স্বীকার করলে দণ্ডিত হতে পারে, কিন্তু বলতে দোষ স্বীকারের সমর্থনে বিষয়াদি, মানে কি কারণে সে দোষ স্বীকার করলো, কি মামলা এটা নথিভুক্ত করতে হবে, নাহলে সেটা কি হয় না, সঠিক হয় না। আমরা চলে আসি 413 ধারা। এই ধারাটা 2025-এ সংশোধন করছে। 413 ধারা তুচ্ছ মামলার ক্ষেত্রে, পেটি কেসেস। তুচ্ছ মামলার ক্ষেত্রেও আপিলের বিধান নাই। তুচ্ছ মামলার ক্ষেত্রে কোনো আপিল নেই। ফৌজদারি কার্যবিধি 413 ধারা অনুসারে কোনো ব্যক্তি আপিল করতে পারবে না যদি দায়রা আদালত, দায়রা আদালত আন্ডারলাইন করেন, দায়রা আদালত অনধিক 1 মাসের কারাদণ্ড প্রদান করে। এখানে একটু ব্যাখ্যা দেই। দায়রা আদালত বলতে বোঝাচ্ছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, তিনটা। কে কে? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এই এই তিনজন যদি 1 মাস পর্যন্ত কারাদণ্ড দেয়, এর বিরুদ্ধে আপিল করা যাবে না। এর বিরুদ্ধে করতে হবে কি? রিভিশন। বুঝছেন? তারপরে দেখেন, দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক 500 টাকা, 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। আগে ছিল 50 টাকা। আগে দায়রা আদালত মানে ওই যে আগের তিনটা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এনারা আগে 50 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিলে আপিল করা যেত না। এখন সেখানে 2025 সালের সংশোধনীতে এটা করছে কত? 5,000। এনারা যদি 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দেয় তাহলে আপনি আপিল করতে পারবেন না। বুঝছেন? এবং পড়ার সময় অনেকের খটকা লাগবে, দায়রা আদালত আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। এখন খুঁজবেন যে চিফ মেট্রোপলিটন তো নাই। চিফ মেট্রোপলিটন আসলেই নাই। আছে কে কে? দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এনারাই, আর 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 এক্সট্রা করে যোগ করতে যাবেন না। অন্যদিকে আদালত শুধুমাত্র যে ক্ষেত্রে আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে, আদালত কার দিয়েছে জরিমানা, এত টাকা জরিমানা, এবং উক্ত জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে আদালত কারাদণ্ড আরোপ করলে উক্ত কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এটার অর্থ হলো যে ক্ষেত্রে আদালত কাউকে কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু জরিমানা করছে, কাউরে বললো যে তুমি 200 টাকা জরিমানা দাও, 500 টাকা জরিমানা দাও, এখন তার ওই জরিমানা দেওয়ারও সামর্থ্য নাই।
জরিমানা দেওয়ার সামর্থ্য না থাকলে ওই জরিমানার বিরুদ্ধে যেহেতু দণ্ডবিধি 67 ধারায় বলা আছে, শুধু জরিমানা দিলে যদি দিতে না পারে 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হলে 6 মাস। তাহলে এই ক্ষেত্রে তারা যদি কারাদণ্ড দিয়ে দেয়, এই কারাদণ্ডের বিরুদ্ধেও কি হবে না, আপিল চলবে। আরিফ সাহেব, তাহলে 413-তে আমরা কি কি বললাম? ঠেলা দেন। কি বাতাস নেই, কেউ আসছে? এই কে আসলেন? উঠতো তো আসছে নাকি দেখেন, দিনের বেলা তো আসার কথা না। আচ্ছা আরিফ সাহেব বলেন, 400 না দেখে বলেন। পিটি কেস, আচ্ছা যাই হোক বলেন। হুম। হাসিল করা যাবে না যদি না দায়ের আদালত 1 মাসের অধিক কারাদণ্ড না দেয়। যদি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এনরা কত টাকা? এরা 50 টাকা ছিল, বর্তমানে 5,000। বর্তমানে 5,000 টাকা অধিক জরিমানা না দেয় সঠিক হবে। জরিমানা বলবেন না, সঠিক না হবে আর যদি লাস্টেরটা আর লাস্টে হলো শুধু অর্থদণ্ডের ক্ষেত্রে, হ্যাঁ, অর্থদণ্ডের ক্ষেত্রে কারাদণ্ড দিলে, কারাদণ্ড দিলে সেই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। তাহলে আমরা দোষ স্বীকারের ক্ষেত্রে পেলাম 412, আর তথ্য মামলার ক্ষেত্রে পেলাম 413। তো এখন আমরা চলে আসি 414 ধারা। 414 ধারা বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে। এটা অলরেডি আমরা যখন সামারি ট্রায়াল পড়ছি, সামারি ট্রায়ালের মধ্যে পড়ছি, বাট তারপরেও পড়ি। দেখেন, সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। কি কি দণ্ড দেখেন? ফৌজদারি কার্যবিধি 260 ধারার অধীন সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক আন্ডারলাইন করেন 5,000 টাকা জরিমানা করলে সে আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। তাহলে সামারি ট্রায়ালে আগে ছিল এই জায়গায় 200 টাকা, 200 টাকা পর্যন্ত সামারি ট্রায়ালে জরিমানা করলে আপিল করা যেত না, বাট এখন সেটা করা হয়েছে কত? 5,000 টাকা। 5,000 টাকা পর্যন্ত সামারি ট্রায়ালে জরিমানা করলে আপিল করা যাবে না। যেহেতু উপর উল্লেখিত ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না, তাই উক্ত সকল ক্ষেত্রে রিভিশন করা যাবে। এখন আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে প্রশ্ন ধরেন মার্ক 5, কিন্তু এই জায়গায় আরো কিছু লেখার কিন্তু সুযোগ আছে। কিভাবে? আপনি আরো দেখবেন যে দণ্ডবিধির কোন কোন জায়গায় আপিল করা যায় না। আমি যদি এভাবে বলি, সার্চ ওয়ারেন্ট অমুক ধারায় সার্চ ওয়ারেন্ট 96, 98, 100 এইগুলোর বিরুদ্ধে রিভিশন করা যায়, আপিল করা যায় না। তারপরে আপনি যদি বলেন যে 144 ধারার আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, 145 ধারার আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। মানে যে জায়গায় রিভিশন করা যায়, সেই জায়গায় কি করা যায়? আপিল করা যায়। জি, 203 ধারায় মামলা খারিজ হলে আপিল করা যায় না। 204-এর 3 ধারায় মামলা খারিজ হলে কি আপিল করা যায় না। সো মেইনলি উত্তর 412, 413, 414। বাট আপনি এই 3টা ধারা ছাড়া আরো কিন্তু আমরা কি করতে পারি? লিখতে পারি। এই হচ্ছে কথা। এখন আমরা চলে আসি আপিল আদালতের ক্ষমতা। আপিল আদালতের যে ক্ষমতা, এটা হলো যে আপিল আদালত কি পারে। দেখেন, প্রথম কথা হলো আপিল আদালত যা খুশি তাই পারে। উনি কোন আদেশ নিম্ন আদালত যদি দেয়, সেটা বাতিল করতে পারে, পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, আবার বহালও রাখতে পারে। তো এই হচ্ছে কথা। তো প্রথমে যদি আমরা দেখি আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 423 ধারায় আলোচনা করা হয়েছে। 423 ধারায় আপিল নিষ্পত্তিতে আপিল আদালতে নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রথম যেটা দেখেন, আপিল খারিজ করতে পারে যদি আপিলের কোনো কারণ না থাকে। আপিল কেন খারিজ করবে? ধরেন
আপনারে দায়রা আদালত 10 দিন কারাদণ্ড দিছে, এখন আপনি আপিল করছেন, তাহলে কি করে দিবে? আপিলের কারণ আছে? নাই, তাহলে আপিল কি করবে? খারিজ। খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে খালাস আদেশ দেয় হচ্ছে কাকে? খালাস দেয় কাকে? আসামিকে। তাহলে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে কি? বাদী বা রাষ্ট্রপক্ষ। খালাস আদেশের বিরুদ্ধে যদি আপিল করে, দেখেন খালাস আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে আপিল আদালত, ওই খালাস আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে, অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। বাতিল পরিবর্তন পারে, অধিকতর কি পারে? অনুসন্ধান পারে, অভিযুক্তকে পুনরায় বিচার নির্দেশ দিতে পারে। কি পারে? পুনরায় বিচার নির্দেশ দিতে পারে, বা অভিযুক্তকে দোষী পেলে আইন অনুযায়ী কি পারে? শাস্তি দিতে পারে। তার মানে আমি বলতে পারি এ জায়গা তো খালাসের ক্ষেত্রে উনি যা খুশি তাই করতে পারে, ওই যে বাতিল পারে, পরিবর্তন পারে, অধিকতর অনুসন্ধান পারে, পুনরায় বিচার নির্দেশ দিতে পারে, দোষী সাব্যস্ত পেলে আইন অনুযায়ী কি দিতে পারে? শাস্তি দিতে পারে। হ্যাঁ, এই যে পুনরায় বিচারের যে নির্দেশ দিল, এই পুনরায় বিচারের নির্দেশ বলে রিমান্ড। কোন মামলা ফেরত পাঠানো, বিচারিক আদালতে ফেরত পাঠালো যে তুমি আবার বিচার করো, এইটারই বলে হচ্ছে কি? রিমান্ড। তার মানে শুধু আসামিরে রিমান্ডে পাঠানো যায় না, মামলারেও রিমান্ডে পাঠানো যায়। এখন আমরা যেটা জানি যে দেওয়ানি মামলার ক্ষেত্রে রিমান্ড আছে 107 ধারায় আর 41 আদেশের 23 বিধিতে, কিন্তু ফৌজদারি আপিল আদালতও রিমান্ডে পাঠাইতে পারে 423 ধারায়, 423 ধারায়। তো চলে আসি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দণ্ডাদেশ কাকে দেয়? আসামিকে। তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কে? আসামি। তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে কে? আসামি। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে কি কি করতে পারে দেখেন? শাস্তি বাতিল করতে পারে, মানে ওই দণ্ডাদেশ কি করবে? বাতিল করতে পারে। আসামিরে খালাস বা অব্যাহতি দিতে পারে, পুনরায় বিচার নির্দেশ দিতে পারে, শাস্তি বহাল রাখতে পারে, শাস্তি কমাতে পারে, ইত্যাদি। ইত্যাদি মানে কি? মানে শাস্তি বাড়াইতেও পারে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে আসামি, উল্টো আদালত ইচ্ছা করলে এই শাস্তি কি করতে পারে? বাড়াতেও পারে। বুঝছেন আরিফ সাহেব? হ্যাঁ, কেন হবে না? কেন হবে না? খালাস আদেশের ক্ষেত্রে যা খুশি তাই পারে, দণ্ডাদেশের ক্ষেত্রেও যা খুশি তাই পারে। এখন আসেন দণ্ড বৃদ্ধির আপিলের ক্ষেত্রে। আপনি বললেন যে হয় কে, মানে কি কারণে মনে হলো হবে না? কি কারণে মনে হলো হবে না? সে তো আর বাড়তি চাই নাই, সে কি বাড়তে চাইছে? সে তো কমই চাইছে বা খালাস চাইছে। এই হ্যাঁ, আসামি যে বাড়াবে সেটা তো আসামি তো আর বাড়াবে না, আসামি তো এই শুনেন, এই জন্য বলতে গেছিলাম, ভুলে গেছি আমি। আচ্ছা দেখেন, ও আচ্ছা শুনেন, আরিফ সাহেব ভাবছে কি যে আসামি বোধহয় ওনার শাস্তি বেশি যাবে। আসামি কেন বেশি যাবে? আসামি তো কমই যাচ্ছে। কিন্তু ধরেন আমি করলাম আপিল, আমার প্রমাণিত দেন আমার ওই দলটা এই জন্যই করছি। এখন আপিল আদালত যদি আপনাদের সাজা বাড়ায় দেয়, নিজের সাল কে যত সাল আছে সব নেবে একসাথে, ওনার তো কিছু করার নাই। কারণ আমার আগে শেষ করতে দেন, কথাই করতে দেন না। ধরেন সাধারণত এই ক্ষেত্রটা তৈরি হয় যখন একটা দণ্ডাদেশের বিরুদ্ধে দুইটা আপিল হয়। দুইটা আপিল মানে দণ্ডাদেশ দিছে ধরেন ডিপজল জলে 1 মাস, এখন ডিপজলও আপিল করছে, আবার রাষ্ট্রপক্ষ আপিল করছে দণ্ড বৃদ্ধির জন্য। তাহলে দণ্ডাদেশ একটা, কিন্তু আপিল হয়েছে কয়টা? দুইটা। তখন উভয় আপিলের শুনানি একসাথে করে, এবং শুনানি কইরা যদি দেখে যে না দণ্ড বৃদ্ধির কোনো কারণ নাই, তাহলে খালাস দিয়ে দিবে তারে। আর যদি দেখে যে দণ্ড বৃদ্ধির কারণ আছে, তাহলে দণ্ড বৃদ্ধি করবে। তার মানে আসামি তো একটা আপিলই করছে, কিন্তু তার দণ্ড কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আপনাদের
2025 সালের পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে যে যারা খুন করছে তারা এফআইআর করছে, পরে পুলিশ কয়দিন পরে আবার আর এক এফআইআর করছে যে হত্যা করছে হলো যারা এফআইআর করছে তারা, এখন কোন এফআইআরটা প্রাধান্য পাবে? বিষয়টা সেরকম না যে তারা খুন করছে তারাই এফআইআর করছে, আবার কয়দিন পর পুলিশ এফআইআর করছে, প্রাধান্য পাবে কোনটা? আমরা এই প্রশ্ন পড়ছি না? পড়ছি। অনলাইনে কেউ কিছু বলতে চান? আমরা চলে আসি দণ্ড বৃদ্ধির আপিল। দণ্ড বৃদ্ধির আপিল শাস্তি পরিবর্তন করতে পারে, মানে শাস্তি পরিবর্তন মানে কি? দণ্ড পরিবর্তন করতে পারে, আসামিকে খালাস বা অব্যাহতি দিতে পারে, পুনরায় বিচার নির্দেশ দিতে পারে, শাস্তি বহাল রাখতে পারে, শাস্তির পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। সো আপনি যদি বুদ্ধিমান হন তাহলে এই এই তিনটে পয়েন্ট মনে রাখা, এই তিনটা পয়েন্ট খালাসের ক্ষেত্রেও লেখা যায়, দণ্ডাদেশের ক্ষেত্রেও লেখা যায়, দণ্ড বৃদ্ধির ক্ষেত্রেও কি লেখা যায়। সবশেষে আমরা চলে আসি অন্যান্য দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদেশ পরিবর্তন বা বাতিল করতে পারে। অন্যান্য দণ্ডাদেশ বাদ দিয়ে লেখেন অন্যান্য আদেশ, লেখেন অন্যান্য আদেশ, অন্যান্য আদেশের বিরুদ্ধে। হ্যাঁ, আদেশ হবে, শুধু আদেশ। অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদেশ পরিবর্তন বা বাতিল করতে পারে। অন্যান্য আদেশের ক্ষেত্রে যে আপিল, সে আদেশের ক্ষেত্রে পরিবর্তন বা কি করতে পারে? বাতিল করতে পারে। তো তবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অভিযুক্ত যে অপরাধ করেছে সে অপরাধের জন্য যে শাস্তি দেওয়া যেত আপিল আদালত তার থেকে বেশি শাস্তি দিবে না। ধরেন কোন অপরাধের শাস্তি আছে 3 বছর, আপিল আদালত সর্বোচ্চ দিতে পারবে কত? 3 বছর, এর বেশি কিন্তু উনি দিতে পারবে না। অথবা কোন ম্যাজিস্ট্রেট আদালত বিচার করছে, ম্যাজিস্ট্রেট আদালত সাজা দিতে পারতো 5 বছর, ওনার এখতিয়ারি আছে 5 বছর, তাহলে আপিল আদালতও শাস্তি দিতে পারবে কত? 5 বছর, এর বেশি দিতে পারবে না। এর বেশি যদি আবার উনি দিয়ে ফেলে তাহলে আবার উনি আবার কি করেছে? বেআইনি কাজ করেছে। তাহলে আপিল আদালতের ক্ষমতা কত ধারায় আছে? 423 ধারায়। কোনো যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, আর না হলে আমরা পরের টপিকে যাই। স্যার 4 নম্বর যেটা দণ্ডবৃদ্ধির আপিলের ক্ষেত্রে, এটা কি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে একই জিনিস? হ্যাঁ হ্যাঁ, দণ্ডবৃদ্ধি আর অপর্যাপ্ত দণ্ডাদেশ একই, জি একই একই। কোনো প্রশ্ন আছে স্যার। কারো অনলাইন অফলাইন? বলেন। জি স্যার। বলেন। স্যার 3 আর 4 তো একই স্যার। কেন একই হইলো? শাস্তি বাতিল করতে পারে আর এটা হলো শাস্তি পরিবর্তন করতে পারে। আর একই। 2 নাম্বার একই স্যার, খালাস বা অব্যাহতি দিতে পারে, পুনরায় বিচার নির্দেশ আচ্ছা দিতে পারে বা শুনে, শাস্তি। 3 আর 4 কি আপনার কাছে হুবহু এক মনে হচ্ছে তাই? জি স্যার। কেন? 3 হচ্ছে আপিল করছে দণ্ডাদেশের বিরুদ্ধে, 3-এর আপিলটা করে হচ্ছে আসামি, আর দণ্ড বৃদ্ধির আপিল করে হলো রাষ্ট্রপক্ষ, তাইলে এক হইলো কেমনে? ভিতরের জিনিসগুলো একই, ওই যে বাতিল করতে পারে, বাড়াইতে পারে, কমাইতে পারে, পরিবর্তন করতে পারে, এটা পারে, কিন্তু আসল জিনিস তো আলাদা। আসল তো একটা হলো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আর একটা হলো দণ্ড বৃদ্ধির আপিল। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আমরা করে হলো কে? আসামি। আর দণ্ড বৃদ্ধির আপিল তো আর আসামি করবে না, দণ্ড বৃদ্ধির আপিল করে কে? রাষ্ট্র বা বাদীপক্ষ। বুঝছেন জি স্যার। তখন? আরে রাখার সময় গেছি কিন্তু বন্ধ, মানে লাঞ্চে গেছে তা না, মানে বন্ধ, দোকানই বন্ধ। এই জনি সাহেব, কে লাঞ্চে গেছে? স্যার কি লাঞ্চ খাওয়াবেন আমাকে? স্যার খাওয়াবো না কেন, অবশ্যই খাওয়াবো স্যার। আচ্ছা, যাই হোক, আসেন আমরা পড়ায় ফিরি। আম, এখন যে বিষয়টা আমরা দেখব, দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে
কিভাবে এবং কোথায় আপিল দায়ের করা যেতে পারে এবং এরূপ আপিল সমূহ কে দায়ের করতে পারে। সহজ কথা যদি বলি, খালাস আদেশের বিরুদ্ধে আপিল কে করে, কোথায় করে, কিভাবে করে, এটা হলো জানতে চাইছে। খালাস আদেশ, খালাস। তার আগে আমি একটু বিথিকা বিশ্বাসকে জিজ্ঞাসা করি যে খালাস কাকে বলে। আপনারা কেউ এসে জিজ্ঞেস করছে যে দিদি এই খালাস শব্দটার অর্থ কি? এই আপনি তো আইন পড়েন, কিরকম? আমলা কাগজপত্র আছে, সাক্ষ্য আছে, সব আনবে। আর যদি মনে না হয় তাহলে কি দেবে? শাস্তি দেওয়া হয়। আচ্ছা শুনুন, এই সহজে বলা যায় বিথিকা, গাড়ির ব্রেক আছে, মোটর সাইকেলের ব্রেক আছে, কিন্তু আপনারা দুইজন যে যে বসতেছেন কোনো ব্রেকে কাজ হচ্ছে না। আচ্ছা দেখেন, আচ্ছা সো এখানে যে জিনিসটা বুঝেন, খালাস আমরা কিন্তু পড়ে আসছি। খালাস আপনি এইভাবে বলবেন যে কোনো মামলা চার্জ গঠনের পর বিচার শেষে যদি দেখে যে না এই আসামি অপরাধ করে নাই, তাহলে তারে আদালত কি দেয়? খালাস দেয়। আর যদি খালাস না দেয়, খালাসের বিপরীত হচ্ছে দণ্ড। খালাস যদি না দেয় তাহলে দেবে কি? দণ্ড। খালাস না দিলে অব্যাহতি দেয় না। অব্যাহতি তো আগের ধাপ। অব্যাহতি হলো দেয় চার্জ গঠনের আগে, যখন চার্জ গঠন হয় নাই এবং মনে হচ্ছে যে এ আসলে এই মামলার ঘটনার সাথে সংযুক্ত না, তখন তারে প্রাথমিকভাবে দেয় কি? অব্যাহতি। বাট পরবর্তীতে ইচ্ছা করলে সেম বিষয় নিয়ে তার বিরুদ্ধে আবার মামলা হতে পারে। কিন্তু খালাস একবার দিয়ে ফেললে 403 ধারার বিধান মতে তার বিরুদ্ধে একই বিষয় নিয়ে আর দ্বিতীয়বার কি হবে না? মামলা হবে না। এই হচ্ছে খালাস। এখন খালাসের আপিল সম্পর্কে ফৌজদারি কার্যবিধিতে আলোচনা করছে 417 ধারায়। কত ধারা? 417 ধারায়। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো যে খালাস পাচ্ছে কে? আসামি। তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ কে? খালাস পাইছে আসামি। এখন আসামি তো আর চাইবে না যে আমারে আবার বড়, আমারে আবার বড়। তাহলে এই জায়গায় সংক্ষুব্ধ হচ্ছে যে মামলা করছে সে, সংবাদদাতা বা নালিশকারী অথবা রাষ্ট্রপক্ষ, বা এক কথায় বললে বাদী পক্ষ, তাই তো? তাহলে খালাস আদেশের বিরুদ্ধে আপিলটা করবে কে? বাদী পক্ষ। বুঝছেন? এখন এই জায়গা পড়ার আগে আগে আমার কথা শুনেন, আগে সহজে বোঝায়নি। খালাস আদেশের বিরুদ্ধে মাত্র দুইটা আদালতে আপিল করা যায়, একটা হলো দায়রা জজ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। কে কে? দায়রা জজ আর একটা কে? হাইকোর্ট বিভাগ। দায়রা জজ অথবা হাইকোর্ট বিভাগ। এই শুনেন, সহজ কথা। আগে আমরা দেখবো যে দায়রা জজের কাছে কখন আপিল করে। যে কোনো আবার দাগান কে? আপনার আগে একদিন বেশি কথা বললাম না, আপত্তিকর কথা বলছি কিন্তু সেদিন, তারপরে আবার দাগান আপনি। যে কোনো ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল হবে দায়রা জজের কাছে। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, ইভেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইনারা যদি খালাস দেয় তাহলে আপিল হবে কোথায়? দায়রা জজ। তাতে ওই মামলাটা জিআর হোক আর বা নন জিআর হোক, যে কোনো মামলা, যে মামলাটায় খালাস দিছে কে? ম্যাজিস্ট্রেট। তাহলে ওই খালাসের বিরুদ্ধে আপিল হবে কার কাছে? দায়রা জজ। কথা কিন্তু পরিষ্কার। আর যদি দায়রা আদালত খালাস দেয়, দায়রা আদালত মানে হলো যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, দায়রা জজ, এই তিনজন যদি খালাস দেয় তাহলে আপিল হবে হাইকোর্টে। বুঝছেন? সহজ থিওরি। যদি ম্যাজিস্ট্রেট খালাস দেয় দায়রা জজের কাছে, যদি দায়রা আদালত খালাস দেয় তাহলে কোথায়? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগে। বুঝছেন? আর খালাস আদেশের বিরুদ্ধে কে আপিল করে? রাষ্ট্রপক্ষ। দেখেন তো আমরা একটু পড়ি যে
খালাস আদেশের বিরুদ্ধে আপিল। ফৌজদারি কার্যবিধির 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে আপিলের বিধান আলোচনা করা হয়েছে। তারপরে টাইটেল দিব যে খালাস আদেশের বিরুদ্ধে যে আদালতে আপিল করা যায়। খালাসের বিরুদ্ধে নিম্নলিখিত আদালতে আপিল করা যায় যথা, 1 নম্বরে দেখেন হাইকোর্ট বিভাগে। এই যে দেখছেন, দায়রা আদালত কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। কোন আদালত কর্তৃক? দায়রা আদালত। দায়রা আদালত মিনস তিনটা কিন্তু, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর কে? যুগ্ম দায়রা জজ। তারপরে চলে আসেন দায়রা জজের নিকট আপিল। যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক, আদালত হয়ে গেছে, লয় একটা কেটে দেন। যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে কার কাছে? দায়রা জজের কাছে। তো এখানে খালাসের অ্যাকচুয়ালি দন্তন্য স হবে, তালব্যস্য হয়ে গেছে। তাহলে ম্যাজিস্ট্রেট বলতে এই জায়গা কোন কোন ম্যাজিস্ট্রেট বলতে পারেন? কোন কোন ম্যাজিস্ট্রেট? মানে যে কোনো ম্যাজিস্ট্রেট, যে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট, যে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন এই জায়গা দায়রা জজ বলতে কিন্তু মহানগর দায়রা জজ অন্তর্ভুক্ত হবে, যদিও মহানগর দায়রা জজ বলি নাই। যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খালাস দেয় তাহলে কার কাছে? মহানগর দায়রা জজের কাছে। বুঝছেন? এখন আমরা চলে আসি যে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। খালাস আদেশের বিরুদ্ধে অ্যাকচুয়ালি আপিল কারা করতে পারে? খালাস আদেশের বিরুদ্ধে অ্যাকচুয়ালি আপিল করতে পারে পাবলিক প্রসিকিউটর বা পিপি, 417(1) ব্র্যাকেটে লেখেন জিআর সিআর উভয়। 417(1) ব্র্যাকেটে একটু জানার জন্য লিখে রাখেন জিআর ও সিআর মামলা উভয়। আর একটা হচ্ছে 417(2), 417(2) ব্র্যাকেটে লেখেন শুধুমাত্র সিআর মামলা বা নালিশি মামলা, অভিযোগকারী। 417(2) এ আপিল করতেছে অভিযোগকারী, আর অভিযোগকারীর মানে হচ্ছে নালিশকারী বা কমপ্লেইনেন্ট, মানে সিআর মামলা। তাহলে পিপি জিআর সিআর উভয় ক্ষেত্রে কি করতে পারে? আপিল করতে পারে। আর নালিশকারী পারে শুধু কোন ক্ষেত্রে? সিআর মামলার ক্ষেত্রে। সিআর, এই বিকাশ, সিআর মামলা মানে কি? নালিশকারী, ধারায় যে মামলা দায়ের করে। তো আমরা চলে আসি পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল। পাবলিক প্রসিকিউটর কর্তৃক ফৌজদারি কার্যবিধির 417(1) ধারা মতে যে কোনো মামলায় জিআর অথবা সিআর সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল দায়েরের নির্দেশ দিতে পারে। কে পারে? সরকার। যে কোনো দায়রা আদালত কর্তৃক মূল মামলায়, এটা শব্দটা বলতেন, মূল মামলায় প্রদত্ত খালাস। দায়রা আদালত কর্তৃক মূল মামলা, দায়রা আদালত যদি মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে বা আপিলে প্রদত্ত, আর একটা গোল দিবেন আপিলে প্রদত্ত খালাস। তাহলে যদি দায়রা আদালত কোন মূল মামলায় খালাস দেয় তাহলে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্টে। আর দায়রা আদালত যদি আপিলে খালাস দেয় তাহলে আপিল করবে কোথায়? হাইকোর্টে। তাহলে এখন মূল মামলায় খালাস আর আপিলে খালাস দুটোর ভিতরে পার্থক্য আছে ভাই। মূল মামলায় খালাস হলো, ধরেন একটা আমি দায়রা জজ দিয়েই বোঝাই, হত্যা মামলার বিচারিক আদালত দায়রা জজ বা কখনো অতিরিক্ত দায়রা জজ বিচার করে। উন্না যদি, এটা হলো মূল মামলা, উন্না যদি খালাস দেয় তাহলে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্টে। আর আপিলে প্রদত্ত খালাস মানে হলো যে দায়রা আদালত আপিল আদালত হিসেবে প্রথমে ম্যাজিস্ট্রেট খালাস দিছিল, ম্যাজিস্ট্রেটের খালাসের বিরুদ্ধে আপিল করছে দায়রা জজের কাছে, দায়রা জজও খালাস দিছে, তাহলে ওই খালাসের বিরুদ্ধে আপিল হবে কোথায়? হাইকোর্টে। বুঝছেন? তাহলে দায়রা জজ মূল মামলায় খালাস দিলেও পিপি আপিল করবে হাইকোর্টে, আর আপিলে খালাস দিলেও আপিল করবে কোথায়? হাইকোর্টে। মূল মামলা মানে যে মামলাটা বিচার আর কেউ করে নাই, চার্জ গঠন করছেই দায়রা আদালত, সেই বিচার করছে, সেটা হলো মূল মামলা। বুঝছেন? তারপরে যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আর আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট। ইজি কথা। ম্যাজিস্ট্রেট যদি মূল মামলায় খালাস দেয়, ম্যাজিস্ট্রেট যদি আপিলে খালাস দেয়, তাহলে আপিল করতে হবে কার কাছে? দায়রা কার কাছে? জজের নিকট।
বুঝছেন? ম্যাজিস্ট্রেট মূল মামলায় খালাস তো দিতেই পারে, মানে যে মামলাটার বিচার করছে ম্যাজিস্ট্রেট। এখন যদি বলেন স্যার ম্যাজিস্ট্রেট আবার আপিলে খালাস দেয় কেমনে? ম্যাজিস্ট্রেট আপিলে খালাস দেয়, ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা আপিল শুনছে, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই মামলায় খালাস দিছে, তাহলে ওই খালাসের বিরুদ্ধেও আপিল করবে কে? পিপি। কোথায়? তাহলে পিপি আমরা আমরা তো আগে বলছি যে পিপি হাইকোর্টেও আপিল করতে পারে, আবার দায়রা জজের কাছেও আপিল করতে পারে। এখানে দেখতে হবে কোন আদালত খালাসটা দিছে, সেটার উপর ভিত্তি করে নির্ধারিত হবে কোথায় আপিল করা হবে। একই মামলা বাংলা বিচার আদালত বিচার কম সবাই মামলা হিসাবে স্যার একটা প্রশ্ন আছে। দাঁড়ান তপন প্রশ্ন নিচ্ছি, এই জায়গায় একজনের প্রশ্ন শেষ হচ্ছে না, আপনি একটু প্রশ্ন করে নাকি দাঁড়ান। 26 মামলায় বিচার করার পরে ওই মামলায় 26 মামলা থাকলো, দেখা গেল মারা যাওয়ার পরে ওই মামলা এই মামলায় কিন্তু খালাস হয়ে গেল, কিন্তু পরবর্তীতে দেখা গেল ওইটি আবার মারা যাওয়ার পরে মৃত্যু 302 মামলায় তো আর ওই আসামি মারা গেলে 302 হবে কেন? আসলে বলে যে বাদী যে মামলা করছে, বাদী মামলা 26 মামলা করার পরে দেখা গেল কিন্তু ওইটা বিচারিক আদালতে চলতেছে, হ্যাঁ তো দেখা গেল ঘটনার পরিপ্রেক্ষিতে ওইটা আবার দেখা গেল মার্ডারের মামলায় পরিণত হয়েছে, তো ওইটা তো আবার চলে যাবে আছে দায়। হ্যাঁ গেল। তাহলে এই ক্ষেত্রে আপনার কি হবে? এক্ষেত্রে কি হবে? 26-এর মামলা যদি 302 হয়, চার্জ পরিবর্তন হয়ে, তাহলে তো মামলাও পরিবর্তন হয়ে আদালত পরিবর্তন হয়ে চলে যাবে দায়রা জজের কাছে। 26 তো থাকলো না। 26-এর মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও বিচার করে, ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করতেছিল, এমন সময় ভিকটিম মারা গেছে, আপনি তো বলেন আসামি মারা গেছে, ভিকটিম মারা গেছে। গতকাল যেরকম ভিকটিম মারা গেলে 326-এর চার্জ পরিবর্তন হয়ে কি হবে? 302। তখন তো আর এটার বিচারের এখতিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নাই, তখন এই মামলা উনি বদলি করে বিচারের জন্য পাঠিয়ে দেবে দায়রা জজের কাছে। ওই যে মূল মামলা। হ্যাঁ ঠিক আছে। দেখেন দেখেন তপন বলেন কি বলতে চান তপন? স্যার বিচারিক ম্যাজিস্ট্রেটরা কি আপিল গ্রহণ করতে পারে? বিচারিক ম্যাজিস্ট্রেট একটু ধৈর্য ধারণ করেন। বিচারিক ম্যাজিস্ট্রেট তো আপিল গ্রহণ করতে পারে বলতে ওই যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় দণ্ডাদেশের বিরুদ্ধে, একটু ধৈর্য ধারণ করেন বুঝে যাবেন। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, তাহলে ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালাস দিতে পারে। আর একটু ধৈর্য ধারণ করেন বুঝে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা আমরা তাহলে পিপি খালাস আদেশের বিরুদ্ধে কে খালাস দিলে, কিভাবে খালাস দিলে, কোথায় আপিল করবে, এটা আমরা জানলাম। এখন পিপির আপিলের তামাদি মেয়াদ দেখেন। পাবলিক প্রসিকিউটর কর্তৃক মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে এবং হাইকোর্ট বিভাগে যেখানেই আপিল করুক না কেন, উভয় ক্ষেত্রে আপিল করার সময়সীমা হলো তামাদি আইনের 157 অনুচ্ছেদ অনুযায়ী কতদিন? 6 মাস। এখন এই লাইনটা জায়গা বিস্তারিত লিখছে, আপনার হাতে সময় কম, আপনি লিখে দিবেন যে পিপি কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ হলো 6 মাস, ব্র্যাকেট 157 অনুচ্ছেদ। তাহলে আমার একটা কথা কিভাবে আরিফ সাহেবের মতো ঘুরায় পেঁচায় বলতে হয় এটাও জানতে হবে, আবার কখন সংক্ষেপে বলতে হবে এটাও জানতে হবে। যখন প্রশ্নের মার্ক একটু বেশি তখন আমার এই জিনিসটা একটু ভালোভাবে উপস্থাপন করতে হবে, আর যখন প্রশ্নের মার্ক কম তখন উপস্থাপন করতে হবে একটু শর্টকাটে। ঠিক আছে? কিন্তু আপনি শিখে গেছেন এক জিনিসই, আপনি বাড়াইতেও পারেন না কমাইতেও পারেন না, এক জিনিসই শিখে গেছেন, তাইলে কিন্তু ধরা খেয়ে যাবেন পরীক্ষার হলে যাইয়া। আচ্ছা তাহলে আমরা চলে আসি অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের। এখন যারা যারা মনে মনে ভাবতেছেন স্যার তাহলে আমরা এই জিনিস শিখবো কিভাবে, এই যে বাড়ানো কমানো এগুলো শিখবো কিভাবে, এটা শেখার একমাত্র পদ্ধতি হলো পরীক্ষা দেওয়া। পরীক্ষা তো যে আমি একটু আস্তে আস্তে পড়াচ্ছি কে এই ফৌজদারি কার্যবিধি, আবার আপনাদের কাছে ফিও এত জোর দিয়ে চাচ্ছি না, আবার আস্তে আস্তেও পড়াচ্ছি, খালি রিভিউ পর্যন্ত অপেক্ষা করতেছি যে রিভিউতে কি হয়। ঠিক আছে? তো এজন্য
রিভিউ গেলে কিন্তু ওই পরীক্ষা, আমি একটা জিনিস বলি, লিখিততে ভাই যাই পড়েন না কেন, যদি পরীক্ষা না দেন তাহলে আপনার উন্নতি হবে না, বুঝছেন? পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা না দিলে আপনার কোনো উন্নতি হবে না, এটা হলো মেইন কথা। তাতে আপনি একেবারে বই যদি হাফেজ হয়ে যান, বিহার এক করে গাইড বই পড়ে, কিন্তু যদি না লেখেন তাহলে লেখার ঘাটতি কিন্তু আপনার থেকেই যাবে। সো লেখার ঘাটতি লেখা ছাড়া অন্য কিছু দিয়ে পূরণ করা যাবে না, এটা মনে রাখতে হবে। এবং দেখেন আমরা পড়া শুরু করি। এখন আমরা যেটা দেখবো, অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের। অভিযোগকারী মানে কে? নালিশকারী। অভিযোগকারী শুধুমাত্র গোল দিবেন সিআর মামলায়। সিআর মানে কি? কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস। সিআর মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। অভিযোগকারী 417(2) ধারায় খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। 417 কত ধারায়? কথায় একই কথা, বাট যে কোনো দায়রা আদালত মূল মামলায়, এটা বলতেন মূল মামলায় খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে, এই জায়গায় আপিলে খালাস নাই। অভিযোগকারী শুধুমাত্র মূল মামলায় খালাস দিলেই আপিল করতে পারে, আপিলে খালাস দিলে উনি আপিল করতে পারে না। যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট। তাহলে অভিযোগকারী শুধুমাত্র পারে কোন ক্ষেত্রে বলেন? মূল মামলায় খালাস দিলে। মূল মামলায় দায়রা জজ যদি মূল মামলায় খালাস দেয়, মূল কি মামলা? সিআর মামলা। আর হাইকোর্ট বিভাগ যদি মূল মামলায় খালাস দেয়, মূল কি মামলা? সরি, হাইকোর্ট তো না, ম্যাজিস্ট্রেট কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্ট যদি মূল সিআর মামলায় খালাস দেয়, তাহলে অভিযোগকারী আপিল করবে দায়রা জজের কাছে। আর যদি দায়রা আদালত মূল সিআর মামলায় খালাস দেয়, তাহলে অভিযোগকারী আপিল করবে হাইকোর্ট বিভাগে। এ হচ্ছে কথা। তারপরে লাইনটা দেখেন, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অভিযোগকারী শুধুমাত্র নালিশি মামলায় বা সিআর মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। শুধুমাত্র নালিশি মামলা হলেই হবে না, একই সাথে প্রমাণ করতে হবে। দেখেন, ওই একটু আগে আমি বলে দিছিলাম না, অভিযোগকারী শুধুমাত্র কি মামলায় পারে? সিআর মামলা। এখন শুধু সিআর মামলা হলেই হবে না, একই সাথে প্রমাণ করতে হবে। আন্ডারলাইন করবেন, খালাস আদেশে আইনগত ভুল আছে। আইনগত ভুল মানে এরর অফ ল, আইনগত ভুল আছে এবং উক্ত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে। এরর অফ ল অকেশনিং ফেইলার অফ জাস্টিস, মানে আইনগত ভুল আছে এবং সেই আইনগত ভুলের কারণে ন্যায় বিচার কি হয়েছে? ব্যাহত হয়েছে। বুঝছেন তো? তাহলে আমার মনে রাখতে হবে যে খালাস আদেশের ক্ষেত্রে নালিশকারী শুধুমাত্র আপিল করতে পারে মূল খালাসের বিরুদ্ধে, এবং মূল সিআর মামলা হলেই হবে না, আইনগত ভুল থাকতে হবে। আইনগত ভুলের কারণে কি? ন্যায় বিচার ব্যাহত হতে হবে। তো আমরা চলে আসি তামাদির মেয়াদ। ফৌজদারি কার্যবিধির 417(3) ধারা অনুযায়ী অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের সময় হলো 60 দিন। কতদিন? 60 দিন। তাতে উনি দায়রা জজের কাছে যাক, তাতে উনি কোথায় যাক? হাইকোর্টে যাক। দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ যেখানেই আপিল দায়ের করা হোক না কেন। এবং এই যে 60 দিন, এটা কিন্তু তামাদি আইনে বলে নাই। এই 60 দিন বলেছে কোথায়? এই 60 দিন বলেছে 417। তো এখানে আমরা একটু চলে আসি দ্বিতীয় আপিলের বিধান, যে ফৌজদারিতে দ্বিতীয় আপিল করা যায় কিনা। উত্তর হলো যায়। কখন যায়? আমি একটু বুঝাই দিই, তারপরে দাগান। ধরেন ম্যাজিস্ট্রেট আদালত, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিআর মামলায় খালাস দিছে। কোন ম্যাজিস্ট্রেট? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জিআর মামলায় খালাস দিছে। খালাস জিআর মামলায়। আর কেউ বলেন, আরিফ সাহেব বলেন তো আপিল কে করবে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আগে বলেন আপিল কে করবে? পিপি নাকি অভিযোগকারী? কে করবে আপিল? হুম হুম অর্থাৎ পিপি করবে নাকি নালিশকারী করবে? কে করবে এটা বলেন, নাকি দুইজনই করতে পারে? জিয়ার মামলায় তো বললাম আমি, তাহলে এ জায়গা করবে কে? পিপি। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, তাহলে পিপি এ জায়গা আপিল কোথায় করবে বলেন? হাইকোর্টে। কার কাছে? চিফ কোর্টে। এটা লাঠি আনেন দিয়ে ওনার পাশাই করে বাড়ি দিই। এতক্ষণ ধরে পেশাই চিফ কোর্টে।
তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমি তো শিখাইলাম যে ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল কার কাছে, দায়রা জজ। তাহলে এই জায়গা পিপি আপিল করলো দায়রার কাছে, দায়রাও শুনে মিলে খালাস আদেশ বহাল রাখছে। তাহলে এই জায়গা দায়রা যে খালাসটা দিল এটা হলো আপিলে প্রদত্ত খালাস। এই খালাসের বিরুদ্ধে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্টে। তাহলে প্রথম আপিল করছে দায়রার কাছে, দ্বিতীয় আপিল হচ্ছে কোথায়? তাহলে দ্বিতীয় আপিলের করতে পারে কে? পিপি। কিন্তু একটা জিনিস দেখেন, নালিশি মামলা যদি হতো, নালিশ সিআর মামলা, ধরেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সিআর মামলায় খালাস দিছে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সিআর মামলায় খালাস দিছে, তাহলে এ জায়গায় নালিশকারী সিআর মামলার এটার আপিল ওই তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যেহেতু দিছে, উনি আপিল দায়রা জজের কাছে করবে। দায়রা জজ খালাস তো সিপির নাই, দায়রা জজের কাছে করলো। দায়রা জজ খালাস বহাল রাখছে, এই ক্ষেত্রে তিনি আর হাইকোর্ট বিভাগের দ্বিতীয় আপিল করতে পারবে না, কারণ আমরা ওই জায়গা পড়ে আসছি যে নালিশকারী শুধু মূল মামলায় খালাস দিলে আপিল করতে পারে। তাহলে এই ক্ষেত্রে নালিশকারীর প্রতিকার হচ্ছে হাইকোর্ট বিভাগে রিভিশন করা। কি বলেন? রিভিশন। যে জায়গায় আপিল করা যায় না সে জায়গায় কি করা যায়? রিভিশন করা যায়। এ হলো কথা। তাহলে খালাসের বিরুদ্ধে দ্বিতীয় আপিল কে করতে পারে? নালিশকারী না পিপি? এবং দ্বিতীয় আপিলটা তখনই হয় যখন প্রথম আপিলটা করা হয়েছে দায়রা জজের কাছে। কিন্তু যদি প্রথম আপিলই চলে যেত হাইকোর্টে তাহলে কিন্তু দ্বিতীয় আপিলের সুযোগ নাই। বলেন। পিপি হ্যান্ড ওভার কেমনে করবেন? আচ্ছা দেখেন, যাই হোক, কোর্টে যাইয়ে কইরেন সবকিছু। আপাতত এই জায়গা দেখেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী খালাস আদেশের বিরুদ্ধে একমাত্র পাবলিক প্রসিকিউটরই দ্বিতীয় আপিল করতে পারে। কে করতে পারে? তবে যে ক্ষেত্রে দায়রা জজ মূল মামলায় খালাস আদেশ প্রদান করে থাকেন, এটা আন্ডারলাইন করেন, দায়রা জজ মূল মামলায় খালাস আদেশ প্রদান করে। মূল মামলায় মনে ধরেন উনি হচ্ছে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, উনি একটা হত্যা মামলা বিচার করছে, সেই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটরের উক্ত খালাস আদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের সুযোগ নাই। কেন নাই? যুক্তি দিয়ে বুঝেন। কারণ প্রথম আপিলই তো চলে যাচ্ছে হাইকোর্টে, তাহলে উনি দ্বিতীয় আপিল করবেন কোথায়? উদাহরণ পড়ি। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটি জিআর মামলায়, দেখেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটি জিআর মামলায় আসামিকে খালাস দিলে পিপি উক্ত খালাস আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন করেন। রিভিশন তো না, রিভিশন কেটে লেখেন আপিল করেন, রিভিশনটা কাটেন, আপিল হবে। লিখছেন? আপিল করেন। আপিলে দায়রা জজ উক্ত আসামির খালাস আদেশ বহাল রাখেন। মানে প্রথম আপিল করলো দায়রা জজের কাছে, দায়রা জজ আবার কি খালাস আদেশ বহাল রাখছে। এক্ষেত্রে দায়রা জজ আদালত আপিলে যে খালাস আদেশ দিয়েছেন উক্ত খালাস আদেশের বিরুদ্ধে পিপি হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল দায়ের করতে পারে। বুঝছেন কেন পারেন? কারণ পিপি ওই 417তে বলা আছে পিপি আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধেও কি করতে পারে? আপিল করতে পারে। আশা করি খালাস সংক্রান্ত যদি কোনো সমস্যা এসে থাকে আপনাদের, ইনশাল্লাহ পারবেন। মানে খালাস আদেশের বিরুদ্ধে কি আপিল করতে পারে, কোথায় করতে পারে আপিল, পারবেন না? কোন প্রশ্ন আছে খালাস নিয়ে? অনলাইন অফলাইনে যারা যারা আছেন প্রশ্ন থাকলে করেন ভাই। এই অনলাইনে যারা আছেন প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে একটু 2 মিনিটের বিরতি নেই, বিরতি শেষে আবার শুরু করি। আমরা গ নাম্বার প্রশ্নটা পড়বো। দেখেন, আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্য।
আপিল ডিভিশনের পার্থক্য একটু পরেই পড়বো, তার আগে যেটা পড়বো পরের অংশটা দেখেন। পরের অংশ, খালাস এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে কি। তো খালাসের বিরুদ্ধে আপিল কিন্তু আমরা এতক্ষণ ধরে পড়ছি। তো আপিল ডিভিশনের পার্থক্য পরে আসতেছি, তার আগে এই যে 66 পেজেই, এই পেজেরই দেখেন খালাসের বিরুদ্ধে আপিল পূর্বেই আলোচনা করা হয়েছে, পাইছেন? পার্থক্যের পরে খালাসের বিরুদ্ধে আপিল পূর্বেই আলোচনা করা হয়েছে, পাইছেন না? এখন আমরা চলে আসি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলটা একটু পরে পড়বো, তার আগে নিচে চলে আসেন। আগে পড়বো হচ্ছে 68 নাম্বার পেজে আসেন, যেটা আমাদের প্রশ্নে নাই। 68 নাম্বার পেজে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল পাইছেন? দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কোনো প্রশ্নে নাই, বাট এটা আমাদের জানতে হবে, বুঝতে পারছেন? তো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, দণ্ড, আমি এইভাবে নিজের প্রশ্ন করবেন, দণ্ড পায় কে? আসামি। তাহলে এই জায়গা দণ্ডাদেশ, দণ্ডের বিরুদ্ধে আপিল কে করবে? আসামি। দেখেন, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 এর 407 থেকে 410 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত থেকে কত? 407 থেকে 410। তো প্রথমে আমরা দেখি যে দণ্ডাদেশের বিরুদ্ধে যিনি আপিল করতে পারেন, দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারেন। কোন ব্যক্তি? দণ্ডিত ব্যক্তি। এখন আমরা চলে আসি দণ্ডাদেশের বিরুদ্ধে কোন কোন আদালতে আপিল করা যায়। আদালতে হয়ে গেছে, একটা ল দেন। দণ্ডাদেশের বিরুদ্ধে যে আদালতে আপিল করা যায়। খালাসের বিরুদ্ধে মনে রাখেন, খালাস যে আমরা পড়ে আসলাম, খালাসের বিরুদ্ধে কয়টা আদালতে আপিল করা যায় ভাই? দুইটা। কি কি? জজ আর একটা হাইকোর্ট বিভাগ। কিন্তু দণ্ডাদেশের ক্ষেত্রে দেখেন কোথায় কোথায় যায়। 1 নম্বরে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, কত ধারা? 407 ধারা। দায়রা জজ বা মহানগর দায়রা জজ আদালতে কত? 408 ধারা। হাইকোর্ট বিভাগে 408 ও 410 ধারা। পাইছেন? এখন এখানে একটু পড়ার আগে আমার জানা দরকার যে আপনাদের ফৌজদারি আদালতের গঠন মনে আছে কিনা। দেখি অনলাইনের একজনকে জিজ্ঞেস করি। এই তপন, মাদারীপুরের তপন, আপনি বলেন তো, আছেন? তপন আছেন? জি স্যার, আছি। তপন বলেন যে ফৌজদারি আদালতের গঠন বলেন। 6 ধারা এই যে ফৌজদারি আদালতের গঠন বলছে, বলেন তো মনে আছে কিনা। হ্যাঁ স্যার, মনে আছে। 6-1 ধারা অনুসারে আহ সুপ্রিম কোর্ট ব্যতীত হ্যাঁ, দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে। একটা হলো কি কি? বিচারিক আদালত, আর একটা হলো দায়রা আদালত স্যার। একটা ম্যাজিস্ট্রেট আদালত, একটা দায়রা আদালত, একটা ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত। হ্যাঁ, স্যার তারপরে? দায়রা আদালত হ্যালো হ্যাঁ বলেন, বলেন বলেন, শুনতেছি, বলেন। স্যার, এরপরে হলো ওই দায়রা আদালতে আবার 3 শ্রেণীর দায়রা জজ থাকবে। একটা হলো দায়রা জজ, একটা হলো অতিরিক্ত দায়রা জজ, একটা হলো যুগ্ম দায়রা জজ। হুম আর ম্যাজিস্ট্রেট আদালতে 4 শ্রেণীর বিচারক থাকবে। হুম কে কে? চিফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হুম এরপরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। স্যার একটু ভুল হয়ে গেছে মনে হয়। না, ওই ঠিক আছে, ওই ম্যাজিস্ট্রেট আদালত 2 প্রকার, বিচারিক আর নির্বাহী, সমস্যা নাই। দেখেন তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপিল আছে 407 ধারায়। একটু বলে দিই, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তাহলে আপিল হবে চিফ স্যারের কাছে। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এখন অনেকে আবার মাথায় মনে করবেন যে যেহেতু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে তার মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার আছে। অ্যাকচুয়ালি আপিল এখতিয়ার নাই, কারণ মহানগর এলাকায় কি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে? নাই, মহানগর এলাকায় দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। তো যাই হোক, আমরা সরাসরি এটা পড়বো, সরাসরি চলে আসি। দেখেন দণ্ডাদেশের বিরুদ্ধে যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপিল হয়, দণ্ডাদেশের বিরুদ্ধে যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপিল হয় 407 ধারা অনুসারে, এই যে দেখেন দ্বিতীয়
বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো দণ্ড প্রদান করলে উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। পাইছেন? যেহেতু মহানগর এলাকায়, এই জায়গায় আমি ব্যাখ্যা দিয়ে দিছি, যেহেতু মহানগর এলাকায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নেই, তাই দণ্ডাদেশের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোনো আপিল এখতিয়ার নেই। তাহলে দণ্ডাদেশের ক্ষেত্রে যে সিএমএম এর আপিল এখতিয়ার আছে? নাই। দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল এখতিয়ার আছে কার? শুধু সিজেএম এর। কে দণ্ড দিলে? দ্বিতীয় বা তৃতীয়। আমরা চলে আসি তামাদি মেয়াদ। তামাদি আইন 1908-এর 154 অনুচ্ছেদ অনুসারে কতদিন? 30 দিন। কতদিন? 30 দিন। তাহলে আপনি সিজিএম এর কাছে যে আপিলটা করবেন, এই আপিলের তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। তাহলে সিজিএম এর কাছে আপিল চলে যাচ্ছে কে দণ্ড দিলে? দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। জি। তো এরপরে আমরা চলে আসি দণ্ডাদেশের বিরুদ্ধে যখন দায়রা জজ বা মহানগর দায়রা জজের কাছে আপিল হয়। দণ্ডাদেশের বিরুদ্ধে যখন আপিলটা হবে কার কাছে? দায়রা জজ বা মহানগর দায়রা জজ। এটা হলো 408 ধারায়। দেখেন 408 ধারা অনুসারে ওই জায়গা তো দ্বিতীয় তৃতীয় চলে গেল, তাহলে বাদ আছে কে? প্রথম শ্রেণী। 408 ধারা অনুসারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন দণ্ড দিলে বা আন্ডারলাইন করেন, যুগ্ম দায়রা জজ অনধিক 5 বছর কারাদণ্ড দিলে, যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ দিতে পারে 10 বছর, বাট কত দিলে? 5 বছর কারাদণ্ড দিলে উক্ত দণ্ডের বিরুদ্ধে আপিল হবে দায়রা জজ বা মহানগর দায়রা জজের নিকট। বুঝলেন? তো তাহলে এখানে একটা বিষয় দেখেন, তাহলে দায়রা জজের কাছে কি কি আপিল যাচ্ছে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে যাচ্ছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে যাচ্ছে, আর যুগ্ম দায়রা জজ কত দিলে যাচ্ছে? 5 বছর পর্যন্ত দিলে যাচ্ছে। এরপরে একটা ব্যাখ্যা আছে দেখেন, দ্য সেশন জাজ বাইড অর্ডিন্যান্স নাম্বার LXX মানে হলো 70, ঠিক আছে, ডেটেড 1/12/1984 এর বিধান অনুসারে 29 গ ধারায় ক্ষমতাপ্রাপ্ত চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 33 ক ধারায় 7 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করলেও উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে দায়রা জজ বা মহানগর দায়রা জজের কাছে। মানে হলো যে আমরা তো ওই জায়গা 408-এ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা কিন্তু বলে নাই, বলছে প্রথম শ্রেণী আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের, ঠিক আছে। তো এখানে যেটা বিষয়টা মনে রাখতে হবে, যদি দণ্ডটা দেয় সিএম মানে সিএমএম অথবা সিজেএম, বুঝেন? ওই যে 29 গতে ওনাদের বিশেষ ক্ষমতা দিছে, আর সাজা দিতে পারে 33 গতে 7 বছর। সো উনরাও যাই দেখ না কেন, আপিল হবে কোথায়? আপিল হবে কোথায় বলেন? দায়রা জজের কাছে। এটা কোনো ধারায় বলে নাই, এটা বলছে একটা অর্ডিন্যান্সে। এটা একটা কিসে বলছে? অর্ডিন্যান্সে বলছে। আমরা 408 ধারায় বলছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা, আর যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত। কিন্তু ওই জায়গা কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে কোথায় আপিল হবে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে কোথায় আপিল হবে সেটা কিন্তু বলে নাই। তো সিজেএম বা সিএমএম এনারা তো সর্বোচ্চ দণ্ড দিতে পারে 33 গতে 7 বছর। তো এনরা যে দণ্ডই দেখ না কেন আপিল দায়রা জজের কাছেই হবে, এবং এটা 408 ধারায় বলে নাই, এটা বলেছে এই অর্ডিন্যান্সে। বুঝছেন? এটা হলো কথা। আর সরকার বা দায়রা জজ নির্দেশ দিলে অতিরিক্ত দায়রা জজ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এখতিয়ার প্রয়োগ করতে পারে। এটার ব্র্যাকেটে একটু লিখে রাখেন 409 ধারা। 409 ধারা ব্র্যাকেটে লিখে রাখেন 409 ধারা। সরকার বা দায়রা জজ নির্দেশ দিলে অতিরিক্ত দায়রা জজ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল এখতিয়ার প্রয়োগ করতে পারে। কত ধারা? 409 ধারা। তাহলে অতিরিক্ত দায়রা জজেরও আপিল এখতিয়ার আছে, যদি নির্দেশটা দেয় কে? সরকার অথবা দায়রা জজ। বুঝতে পারছেন? তো তামাদির মেয়াদ যদি আমরা দেখি, তামাদি আইন 1908-এর 154 অনুচ্ছেদ অনুসারে 30 দিন। তাহলে আপনি আপিলটা ওই চিফ জুডিশিয়ালের কাছে করেন আর দায়রা জজের কাছে করেন, হাইকোর্টের যাওয়ার আগ পর্যন্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হলেই কতদিন? 30 দিন। 154 30 দিন। তাহলে আমরা কি পড়লাম দেখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল হচ্ছে 407-এ, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিলে, আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিলে, যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে 408 ধারায় আপিল হবে দায়রা জজের কাছে। আর
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলে ওই যে একটা অর্ডিন্যান্স আছে, ওই অর্ডিন্যান্স অনুসারে আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে। আর দায়রা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যার কাছে বলেন না কেন, আপিলের তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। আর অতিরিক্ত দায়রা জজেরও আপিল এখতিয়ার আছে যদি নির্দেশ দেয় কে? দায়রা জজ বা, বুঝছেন? এখন আমরা চলে আসি দণ্ডাদেশের বিরুদ্ধে যখন হাইকোর্ট বিভাগে আপিল হয়। বলেন, আপনি বলেন। গোপালগঞ্জে যার নাম প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, ঢাকা শহরে তার নাম কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তা গোপালগঞ্জের প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে দায়রা জজ, আর ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে মহানগর দায়রা জজের কাছে। বুঝছেন? এখন আমরা চলে আসি দণ্ডাদেশের বিরুদ্ধে যখন হাইকোর্ট বিভাগে আপিল হয়। হাইকোর্ট বিভাগে দণ্ডাদেশের বিরুদ্ধে যখন হাইকোর্ট বিভাগে আপিল হয়, হাইকোর্ট বিভাগে আপিল অ্যাকচুয়ালি দুইটা ধারায় আছে, 408-এও আছে, 410-এ আছে। আগে আমরা 408-এ আসি। দেখেন 408-এ বলতেছে যে যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি কারাদণ্ড দিলে, যুগ্ম দায়রা জজ তো 5 বছর পর্যন্ত দিলে এলো দায়রা জজের কাছে, আর 5 বছরের বেশি দিলে আপিল হবে কোথায়? হাইকোর্টে, 408 ধারায়। এছাড়া আর একটা ব্যতিক্রম, এক্সেপশন, এটা ইম্পর্টেন্ট বিবিআই 124 ক ধারায় ম্যাজিস্ট্রেট আদালত কোনো দণ্ড দিলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্ট বিভাগে। 124 কতে আছে রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতায় ম্যাজিস্ট্রেট আদালত যদি কোনো দণ্ড দেয় তাহলে সরাসরি ওই আপিল চলে যাবে হাইকোর্ট বিভাগে। এটা একটা ব্যতিক্রম। নর্মালি ম্যাজিস্ট্রেট দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে যায় চিফ জুডিশিয়ালের কাছে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে যায় দায়রা জজের কাছে। কিন্তু এই 124 কর মামলায়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় ম্যাজিস্ট্রেট যে দণ্ডই দেখ না কেন, আপিল চলে যাবে সরাসরি কোথায়? হাইকোর্ট বিভাগে। কত ধারায়? 408 ধারায়। হ্যাঁ। তো তাহলে 408 ধারায় দায়রা জজের যেরকম আপিল এখতিয়ার আছে, 408 ধারায় হাইকোর্ট বিভাগেরও আপিল এখতিয়ার আছে। অপরদিকে 410 ধারা অনুসারে দেখেন, 410 ধারা অনুসারে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোন আপিল যোগ্য দণ্ড দিলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে কোথায়? হাইকোর্টে। তাহলে 410-এ বলতেছে দায়রা জজ বা কে? অতিরিক্ত দায়রা জজ যদি কোনো কি দেয়? আপিল যোগ্য দণ্ড দেয়, তাহলে আপিল হবে কোথায়? হাইকোর্টে। সো তামাদি মেয়াদ যদি দেখেন, তামাদি আইন 1908-এর 155 অনুচ্ছেদ অনুসারে কতদিন? 60 দিন। হাইকোর্টে গেলেই কতদিন? 60 দিন। তাহলে আমাদের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কিন্তু 407 থেকে 410। চিফ স্যারের কাছে দণ্ড আছে 407, দ্বিতীয় দায়রা জজ প্লাস হাইকোর্ট উভয় ক্ষেত্রে আছে 408। এর মধ্যে 408-এ বলতেছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে দায়রা জজের কাছে 408। আর দায়রা জজ যে সকল আপিল শুনে সে সকল আপিল নির্দেশ দিলে অতিরিক্ত দায়রা জজ শুনতে পারে 409। আর সিজেএম সিএমএম ইনরা যে দণ্ড দেয় এগুলোও আপিল হবে দায়রা জজের কাছে, বাট এটা 408-এ বলে নাই, এটা বলছে একটা অর্ডিন্যান্সে। আচ্ছা, এরপরে 408-এ হাইকোর্ট বিভাগে আপিল যাবে কখন? যদি যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দেয়, আর রাষ্ট্রদ্রোহিতার মামলায় 124 ক ধারায় ম্যাজিস্ট্রেট যদি কোনো দণ্ড দেয় আপিল যাবে কোথায়? হাইকোর্টে। আর 410-এ বলতেছে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি কোনো দণ্ড দেয় এই দণ্ডের বিরুদ্ধে চলে যাবে কোথায়? হাইকোর্ট বিভাগে। এটা হলো 410। এর মধ্যে মনে রাখবেন ম্যাজিস্ট্রেট বা দায়রা জজের ক্ষেত্রে তামাদি মেয়াদ 30 দিন, আর হাইকোর্টে গেলে কতদিন? 60 দিন। এই হলো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কখনোই পরীক্ষায় আসে নাই, বাট আমি যদি অপর্যাপ্ত দণ্ডাদেশ পড়াইতে যাই তাহলে দণ্ডাদেশের আপিল আমার লাগবে। এই কারণে এতটুকু আপনাদের পড়াই নিলাম। বুঝতে পারছেন? সো দণ্ডাদেশের ক্ষেত্রে একটা জিনিস লিখে রাখেন, দ্বিতীয় আপিল হয় না। দণ্ডাদেশের ক্ষেত্রে আসামি কখনো দ্বিতীয় আপিল করতে পারে না। লেখেন, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি যে দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আপিল হয় না।
দণ্ডাদেশের ক্ষেত্রে কেন দ্বিতীয় আপিল হয় না একটা ব্যাখ্যা দেই। ধরেন তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে বিথিকা বলেন তো আপিল কোথায় হবে? পিপি কোথায়? তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, এখন কে আপিল করবে, পিপি না আসামি? কে করবে তাহলে? পিপি। হুম তাহলে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিছে, কে আপিল করবে দণ্ডাদেশের বিরুদ্ধে, পিপি না আসামি? তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশে, এখন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কি করবে, পিপি নাকি আসামি? আসামি। কোথায় করবে আপিল বলেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আপিল শুনে দণ্ড বহাল রাখছে, তাহলে দ্বিতীয় আপিল করবে কোথায়? দায়রার কাছে। আমি বলি এই তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট ভুলুরে 2 বছর কারাদণ্ড দিছে, ভুলুরে, তাহলে ভুলু প্রথম আপিল করছে কার কাছে? চিফ স্যারের কাছে 407 ধারায়। চিফ স্যারও আপিল শুনে মেলে 2 বছরই বহাল রাখছে। এখন ভুলু দ্বিতীয় আপিল কোথায় করবে আরিফ সাহেব? হবে না, কারণ দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল হয় না। তাহলে ভুলু এই জায়গা যেটা করতে পারে রিভিশন করতে পারে, কিন্তু এই জায়গা সে আপিল করতে পারবে না। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, দেখি আপনারা সবাই বলে, অনলাইনে একজন বলেন, অনলাইনের কে সবাই শুনেন, অনলাইনে একটা প্রশ্ন করি যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ম্যাজিস্ট্রেট খালাস দিছে, রাষ্ট্রদ্রোহিতার মামলায় ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আপিল হবে কোথায়? অনলাইনে বলেন। হাইকোর্টে স্যার, হাইকোর্টে হাইকোর্টে। হাইকোর্ট হাইকোর্ট বিভাগে স্যার। তাই ওদের কাছে আপিল হবে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিলে যায় হাইকোর্টে, আর রাষ্ট্রদ্রোহিতার মামলায় ম্যাজিস্ট্রেট খালাস দিছে, খালাস দিলে দায়রা জজের কাছে, কারণ খালাসের ক্ষেত্রে তো রাষ্ট্রদ্রোহিতার আলাদা বিধান রাখে নাই। বুঝছেন? বুঝেন নাই বোধহয়। এই জায়গা বলা আছে রাষ্ট্রদ্রোহিতার মামলায় দণ্ড দিলে সরাসরি চলে যাবে হাইকোর্টে, কিন্তু আমরা যে খালাস করলাম, খালাসের ওই জায়গা কি কোথাও রাষ্ট্রদ্রোহিতা নিয়ে আলাদা কিছু করছি? তাহলে ওই জায়গা দেখবে যে খালাসটা কে দিছে, কোন অপরাধ ডাজেন্ট ম্যাটার। খালাস যদি ম্যাজিস্ট্রেট দেয়, আপিল কোথায়? দায়রা জজের কাছে। এ বুঝতে পারছেন? অনলাইনে যারা আছেন আপনাদের দ্বিমত আছে নাকি, বুঝতে পারছেন কিনা একটু জানান, কমেন্ট কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। যদি দণ্ড দেয় তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা, আজকে আপনাদের এই পর্যন্তই। আগামীকাল আমরা আপিল ডিভিশন, অপর্যাপ্ত দণ্ডাদেশ, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা প্লাস আপিলের পিটিশন কিভাবে লিখতে হয় এই সম্পর্কে বিস্তারিত করবো আগামীকাল 8টায়। স্যার একটা প্রশ্ন করি স্যার। করেন। স্যার একজন স্যার এই দায়রা জজে আপিল করছে দণ্ডাদেশ 1 বছর, 406 420 1 বছর সাজাপ্রাপ্ত। তো দায়রা জজে আপিল করছে, এখন দায়রা জজ 1 বছর বহাল রাখছে, এখন স্যার হাইকোর্টে আপিল করতে যাচ্ছে, তাহলে তো স্যার হাইকোর্টে আপিল হবে না, রিভিশন হবে, রিভিশন করতে হবে। জি স্যার। আচ্ছা। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।